চলে যাব। আসলে আমরা চেষ্টা করব অন টাইমে শেষ করার জন্য। আপনাদের কাছে একটা জিনিস অনুরোধ থাকবে, আসলে এই পণ্যের বিষয়টা আপনি ভালো মতো বোঝার চেষ্টা করবেন, আপনি একটু মনোযোগ সহকারে শুনবেন যাতে আপনি বুঝতে পারেন। হ্যাঁ, কারণ আপনি যদি বুঝতে পারেন তাহলে অনেক মানুষের উপকার করা সম্ভব। তো যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমি এই মুহূর্তে চলে যাব আসলে নরল্যান্ড প্রতিষ্ঠানের সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে বেশি বিক্রিত পণ্য, সেটা হচ্ছে ডিটক্স। হ্যাঁ, পুরো ওয়ার্ল্ডে খুব নামকরা একটা পণ্য ডিটক্স। তো ডিটক্স পণ্যটি সম্পর্কে, এটার উপকারিতা এবং বিভিন্ন বিষয় সম্পর্কে আমি অনুরোধ করব আমাদের সম্মানিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যিনি ফার্মেসি বিভাগের শেষ বর্ষের ছাত্র এবং অত্যন্ত মেধাবী ছাত্র, আমি এমডি মুস্তাফিজ চৌধুরীকে অনুরোধ করব আজকে ওনার প্রেজেন্টেশনটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের প্রেজেন্টেশনের বিষয়টা আমি এক লাইনে বলি। গত শনিবারে বা এর আগে শনিবারে আমরা ওনার একটা প্রেজেন্টেশন শুনছিলাম কিভাবে হার্ট অ্যাটাক থেকে ডিটক্স আমাদেরকে সেভ করতে পারে। হ্যাঁ, ডিটক্স কিভাবে আমাদেরকে হার্ট অ্যাটাক করা বা স্ট্রোক করার হাত থেকে সেভ করতে পারে। আজকে আমরা ওনার কাছ থেকে জানবো। আপনারা জানেন এই মুহূর্তে সবচেয়ে দ্রুত গতিতে কিডনি রোগটা বেড়ে যাচ্ছে, মানে কিডনির সমস্যা সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। তো আজকে আমরা ওনার থেকে জানবো, এমডি মুস্তাফিজ চৌধুরী সাহেবের কাছ থেকে জানবো কিভাবে ডিটক্স কিডনির সমস্যাগুলো সমাধান করতে পারে, এই ক্ষেত্রে ডিটক্স কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে। তো আমি সরাসরি চলে যাব এমডি মুস্তাফিজ চৌধুরীর কাছে, ওনাকে অনুরোধ করব ওনার গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ ইমন ভাই আজকের শনিবারের জুম মিটিং এ আমাকে আমন্ত্রিত করে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ইমন ভাই, একটু বলবেন? জি হ্যাঁ মুস্তাফিজ ভাই, ক্লিয়ার শোনা যাচ্ছে, ক্লিয়ার। আচ্ছা, সমস্যা হলে আমাকে একটু নক করেন, রেস হ্যান্ড করলে বুঝবো আমি। ওকে ওকে। আচ্ছা, তো কথা আজকে তো টাইম অলরেডি অনেক বেশি হয়ে গেছে, যাই হোক কথা সংক্ষেপে শেষ করার চেষ্টা করব। তো আজকে আমার টপিক হচ্ছে আমি করবো বুঝাবো যে কিভাবে আমাদের ডিটক্সটা কিভাবে আমাদের কিডনি থেকে যে কিডনি স্টোন বা ক্রনিক কিডনি ডিজিজ বা অ্যাকিউট কিডনি ডিজিজ যেগুলো আছে ওগুলো কিভাবে আমাদেরকে মানে প্রিভেন্ট করে। কারণ হচ্ছে কিডনি ডিজিজ, যেমন ভাই কিছুক্ষণ আগে একটা কথা বললেন যে দেখা যায় যে এখন প্রত্যেক ডায়াবেটিস রোগীর মধ্যে প্রত্যেক বাসায় বাসায় দেখা যায় কিডনির মানে পেশেন্ট থাকে, মানে কিডনিতে সমস্যা বা একটা কিডনি ড্যামেজ বা একটা কিডনি দুইটাই ড্যামেজ। দেখা যায় যাদের দুইটা ড্যামেজ তাদেরকে ডায়ালাইসিস করতে হয়, এবং ডায়ালাইসিসটা প্রসেসটা হচ্ছে খুব বেশি এক্সপেন্সিভ প্লাস হচ্ছে অনেক কষ্টদায়ক। মানে যারা করে আসলে তারাই বুঝে। তো আমরা যদি সময়টাতে যদি কিডনির কদরটা না করি বা কিডনি নিজে আমরা কনসিয়াস না হই, তাহলে দেখা যায় যে আমাদের কি অ্যাকিউট কিডনি ডিজিজ থেকে ক্রনিক দীর্ঘস্থায়ী কিডনি ডিজিজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কি হতে পারে, কিডনি ফেলিউর বা মানে দুইটা কিডনি কি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। এবং আস্তে আস্তে হয় কি আমাদের কিডনির প্রাচীর যেগুলো আছে ওই যে এন্ডোথেলিয়াম যেগুলো ওগুলো ছিঁড়ে যায়, তারপর হচ্ছে কিডনিতে স্টোন জমা হয়, পাথর জমা, বিভিন্ন কমপ্লিকেশন। তো আমাদের হার্ট বা হার্ট অ্যাটাক নিয়ে আমাদের যে কনসার্ন বা আমাদের শরীর নিয়ে গ্যাস্ট্রিকের ব্যথা হলে আমাদের যে কনসার্ন, তো কিডনি হচ্ছে এমন একটা অর্গান যেটা নিয়ে আমাদের কনসার্ন থাকা উচিত বা কনসার্ন থাকা দরকার। কারণ হচ্ছে কিডনি এমন একটা জিনিস যেটা একবার যদি হারায় যাবে বা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি এটা রিপ্লেসমেন্ট করাটাও সম্ভব না। কারণ হচ্ছে এরকম আপনি একটা কিডনি যে নিবেন আর একজন সেম ব্লাড গ্রুপের একজন ডোনার খুঁজে পাওয়া, এটা আবার ইন্ডিয়া থেকে অপারেশন করা, আবার কিডনি এটা হচ্ছে যার থেকে নিবেন 48 ঘন্টার মধ্যে আপনার বডি দিয়ে করতে হবে, এরকম যে কিডনি নিচে 1 মাস পর আপনার বডিতে এটা দিতে পারবে, এটা এখনো না। এটা হচ্ছে নেওয়ার 48 ঘন্টার মধ্যে আপনার বডিতে এটা রিপ্লেস করতে হবে। তো আপনি এমন একজন বুঝতে হবে যে কিডনি দিতে ইচ্ছুক। আবার অনেক ক্ষেত্রে দেশে বাংলাদেশের মধ্যে দেশগুলোতে এটা হচ্ছে একটি ক্রাইম হিসেবে ধরা হয়। মানে আমরা যখন দুইটা কিডনি ড্যামেজ হয়ে যায় আরেকজন যখন কিডনি ডোনার করতে চাইলেও এটা দেওয়াটা অনেক ইথিক্যালি আসলে না আর কি, সরকার অনেক ধরনের ঝামেলা করে, এটা উচিত সরকার এলাও করে না আর কি, মানে একজনের কিডনি আরেকজনকে দেওয়া। কারণ হচ্ছে একজনের কিডনি আরেকজনকে দিলে সেক্ষেত্রে ইলিগেল বা একটা আউট অফ ল হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে যাদের দুইটা কিডনি ড্যামেজ তাদের ক্ষেত্রে ডায়ালাইসিস করতে হয় সপ্তাহে 1 বার বা 2 বার। এবং আমার বন্ধু বান্ধব অনেকের মা দেখি যে বাসায় আছে যে ডায়ালাইসিস পেশেন্ট, মানে খুবই কষ্ট, সপ্তাহে 2 দিনে ওদের হসপিটাল থাকতে হয়। এই যে ফেসবুকে চেক ইন দেয় মানে কি যে বেলভিউ সেভরন বিভিন্ন জায়গায় কারণ কি ডায়ালাইসিস করতে হচ্ছে, এবং এটা খুবই এক্সপেন্সিভ এবং কষ্টদায়ক। তো আমাদের উচিত হচ্ছে আমাদের বডির প্রত্যেকটা অর্গানকে যেভাবে আমরা পরিচর্যা করি, কিডনির আমাদের কি একটু পরিচর্যা করা দরকার। তো আমি আজকে স্লাইডে দেখাবো যে আমাদের কিডনির ফাংশনটা আসলে কি জিনিস, বা কিডনি কি কি সমস্যা আমাদের হইতে পারে, বা মানে কিডনিতে কোন ধরনের মানে কিডনির সমস্যা আমাদের বডিতে কি কি সিমটমস দেখা যাইতে পারে। তো এইসব সিমটমস ফাংশন বা ওগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আর হচ্ছে নরল্যান্ড ডিটক্স প্রোপেক্টটা কিভাবে আমাদের কিডনি ডিজিজ গুলা অ্যাকিউট কিডনি ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি স্টোন ফর্মেশন বা কিডনি স্টোন হওয়া এগুলো কিভাবে প্রিভেন্ট করতেছে বা
কিভাবে রোধ করতেছে ওই জিনিসগুলো আমি আলোচনা করার ট্রাই করবো। তো আমি কথা না বাড়ি স্লাইডে চলে যাই সরাসরি। আচ্ছা, তো আমাদের আজকের হচ্ছে কিডনি নিয়ে মূলত আমরা বলবো। তো এটা হচ্ছে ডিটক্সের একটা নাম বা লোগো, এটাই বলা যায়, খাবার পেশা কি বলা হয়। তো এরপরে হচ্ছে কি আমাদের ডিটক্সের ইনগ্রেডিয়েন্টস গুলো, যেগুলো হচ্ছে আমাদের ডিটক্সে কি কি দ্বারা গঠিত, যেটা প্রত্যেক স্লাইডে রাখি। তো আমরা যদি ডিটক্সের উপাদান মানে উপাদান বা কনস্টিটিউয়েন্ট গুলো দেখি, তাহলে আমি দেখবো যে কি ওয়াটার এক নাম্বার, ইয়া হচ্ছে কি পানি, সরবিটাল সিরাপ, অ্যাপল, পিয়ার্স, বিটারমেলন জুস, লেমন জুস, ব্যানানা পাল্প, সুগার, পমিগ্রেনেট জুস, মানে আর যেটা রেড গ্রেপ জুস বা স্নোলোস কালচার, তারপর হচ্ছে ডার্ক পাম জুস বা ফিঙ্গার স্যাট্রন, পটাশিয়াম হাইড্রোজেন, ওয়েট লো পলিপেপটাইড, সোডিয়াম বাইকার্বনেট যেটা খাবার সোডা বলে আমরা, ভিটামিন সি বা স্যাকটিক অ্যাসিড, ল্যাক্টোবেসিলাস ক্যাসে, ল্যাক্টোবেসিলাস ইজিওফিলাস আর বায়োব্যাকটেরিয়াম এডোসেন্টিস। এই তিনটা হচ্ছে কি আমাদের প্রোবায়োটিক্স, যেটা আমি গত স্লাইডে বলছিলাম যে প্রোবায়োটিক্স, হোয়াট ইজ প্রোবায়োটিক্স, যেগুলো হচ্ছে লাইভ ব্যাকটেরিয়া, যেগুলো আমাদের জিআইটি হেলথ বা জিআইটি হেলথ বুস্টারের জন্য দায়ী। তো এগুলো সবগুলো হচ্ছে আমাদের কি ডিটক্সের ওই যে উপাদান। আমাদের ডিটক্সের হচ্ছে এখন মানে ডিটক্সটা বাজারে আসছে, নরল্যান্ড কোম্পানি হচ্ছে মনে হয় আমি যতটুকু জানি 12 ইয়ার্স, 12 বছর ধরে এইটা মানে নরল্যান্ড বাজারে ছাড়তেছে। যদিও ডিটক্স কনসেপ্টটা হচ্ছে 1000 বছর পুরানো, কিন্তু নরল্যান্ডের ডিটক্সটা বাজারে প্রিভেইলিং বা বাজারে আসছে বা মানুষ ইউজ করতেছে হচ্ছে 12 বছর ধরে। তো এটা আজ আপডেট হচ্ছে। আগে বোতল 2টা ছিল, এখন 4টা, এরপর 4টা করছে বোতল, এখন 6টা করছে। তো এটা হচ্ছে মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী, মানে খাওয়ার পর দেখা যাচ্ছে অনেকে দুর্বল ফিল করতেছে, ডিটক্স নেওয়ার পর দুর্বল ফিল করতেছে। তো যখন দুর্বল ফিল করতেছে তখন যারা ফর্মুলেট করে তারা চিন্তা করবে তাহলে আমরা ডিটক্সের সাথে এমন কিছু উপাদান দিব যেগুলো ডিটক্স খাওয়ার সময়ও নিবে, ওইগুলো খাইলে হবে কি আমার ডিটক্স করার ফলে যে আমার শরীর দুর্বল হয়ে যায় বা আমার শরীরে এনার্জি চলে যাচ্ছে, তাহলে আমি ওই যে ওই বোতলগুলো যদি বা ওই বোতল উপাদান যদি আমরা নিই তাহলে আমাদের বডি এনার্জি ফিরে পাবে। সেজন্য 2টা থেকে 4টা বোতল, 4টা থেকে 6টা বোতল, ভবিষ্যতে বোতল আরো বাড়বে। এগুলো হচ্ছে ডেভেলপ বা কি করে, এটা হচ্ছে আমাদের মানে যেগুলো একটা প্রোডাক্টের ইয়া হচ্ছে কি চেঞ্জ হইতে হবে। আপনি বারবার যদি একই প্রোডাক্ট মানুষকে খাওয়ান বা একই জিনিস খাওয়াতে থাকেন 100 বছর ধরে, তাহলে কাস্টমারের আকর্ষণটা কিন্তু কমে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে এটা আপডেট হচ্ছে, মানে প্রত্যেক ইয়ারে রিসার্চ হচ্ছে কিভাবে এটা কাজ করতেছে, কিভাবে ডেভেলপ করা যায়, মানুষ কি চায়, পেশেন্ট কি চায়, মানুষের চাহিদা কি, এগুলা মার্কেটিং পর্যায়ে কি করা হচ্ছে, ফিল্ড পর্যায়ে রিসার্চ করে এটার উপাদানটাকে ডেভেলপ করা হচ্ছে, বিভিন্ন উপাদান এড করা হচ্ছে, বিভিন্ন আবার কিছু উপাদান যদি ক্ষতিকারক দিক থেকে ওইসব ক্ষতিকারক উপাদানগুলো কি ডিসকার্ড করা হচ্ছে বা সরা দেওয়া হচ্ছে, আরো উপকার বিভিন্ন জিনিস হচ্ছে আপডেট করা হচ্ছে বা অ্যাড করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের ব্যবসা ডাইনামিক সিস্টেম বা যেগুলো প্রোডাক্ট। প্যারাসিটামল আমরা আগে খাইতাম 500 মিলিগ্রাম, এখন হচ্ছে কি নাপা 500 মিলিগ্রাম, এটা হচ্ছে নাপা এক্সট্রা। নাপা এক্সট্রা মানে কি, নাপা এক্সট্রা মানে হচ্ছে 500 মিলিগ্রাম প্যারাসিটামল বা 65 মিলিগ্রাম হচ্ছে ক্যাফেইন। এটা হচ্ছে আপডেট ভার্সন, যেটা রিসার্চ করে বের করছে যে কি 500 গ্রাম নাপার সাথে আমি কি 65 মিলিগ্রাম যদি ক্যাফেইন দিই তাহলে আমার মাথা ব্যথাটা কমবে, মানে আমার চা খাইতে হবে না, প্যারাসিটামল খেলে আমার শরীর ব্যথা কমবে, মাথা ব্যথা কমবে। এরপরে বের করছে হচ্ছে কি নাপা এক্সটেন্ড। নাপা এক্সটেন্ডটা কি জিনিস, নাপা এক্সটেন্ডটা হচ্ছে তার আগে ছিল নাপা 500 মিলিগ্রাম, প্যারাসিটামল ছিল 500 মিলিগ্রাম, আর নাপা এক্সটেন্ডটা হচ্ছে 625 মিলিগ্রাম, মানে ডোজটাকে বাড়ায় দিছে। তাহলে নাপা 3টা ফর্ম, একটা হচ্ছে 500 মিলিগ্রাম অনলি নাপা, এরপর হচ্ছে নাপা এক্সট্রা, এটা 500 মিলিগ্রাম প্যারাসিটামল প্লাস 65 মিলিগ্রাম ক্যাফেইন। এরপর হচ্ছে নাপা এক্সটেন্ড, মানে কি বাড়াইছে নাপাটাকে, এটা হচ্ছে কি নাপা 625 মিলিগ্রাম। অনেকে যারা বৃদ্ধ তাদেরকে 500 মিলিগ্রামে কাজ করে না, যেমন মাথা ব্যথা বা হাত ব্যথা, পায়ে ব্যথা, আর্থ্রাইটিস বা পাতের ব্যথা যাদের আছে, এই শরীরে 500 মিলিগ্রামে কাজ করে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের বাজারে যে প্রিভেলিং নাপাটা আছে ওইটা কাজ করতেছে না। এটা ফিল্ড পর্যায়ে রিসার্চ করে বের করছে যে আমাদের নাপাটা কাজ করতেছে না। তাহলে আমাদের কি করণীয়, আমাদের এটা বাজার থেকে সরাইতে পারবো না। সেক্ষেত্রে করছে কি রিসার্চ বা সায়েন্টিস্ট কি করছে, ওই ডোজটাকে বাড়াই দিয়েছে, 500 থেকে 625 নিয়ে গেছে। আবার দেখা গেল কি আমার নাপা খাইলে ব্যথা কমতেছে কিন্তু মাথা ব্যথাটা কমতেছে না। তাহলে মাথা ব্যথার জন্য আমরা কি করা যায়, তাহলে আমার প্যারাসিটামলের সাথে 65 মিলিগ্রাম কি ক্যাফেইন অ্যাড করে দিলাম, তাহলে এটা আমার কি আমার হাতের ব্যথা, পায়ের ব্যথাও গেল বা আমার মাথা ব্যথাও গেল। এটা হচ্ছে কি স্ট্র্যাটেজি, মানে ব্যবসার স্ট্র্যাটেজি, আপনাকে ডেভেলপ সামনের দিকে আগাইতে হবে। আবার আবার অনেকগুলো নাপা আছে যেগুলো হচ্ছে 1000 মিলিগ্রাম বা 1 গ্রাম, এটা হচ্ছে কি একদম হাই ডোজ, এটা আমরা ডেইলি 2টা খাওয়ার পরিবর্তে দিনে 1টা খাইলে হয়। তো এটা হচ্ছে ব্যবসার সিস্টেম। তো আমাদের ডিটক্সের এখন এই উপাদানগুলো 12 বছর আগে কিন্তু এসব উপাদান ছিল না, বা 5 বছর আগে এসব উপাদান ছিল না, 2021 সালে এসে এটা আপডেট করছে। এটা হচ্ছে ব্যবসার একটা ডাইনামিক করা, ডাইনামিক যেটা বলে যে আমার অ্যাকসেপ্টেন্সের জন্য বা বাজারে এটা গ্রহণযোগ্যতার জন্য আমরা এটাকে ডেভেলপ করতে হবে, আপডেট করতে হবে।
সেজন্য আমাদের কি করে, এটা আপডেট করে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন ধরনের ইয়া করে, রিসার্চ করে, কাস্টমার কি চায়, পেশেন্ট কি চায়, মানুষ কি চায়, দেখি কি করি পরে তো জায়গা দেখি আমি টিচার রুমে বসে রয়েছি সবাই তো তো এটা হচ্ছে আমাদের ব্যবসা সিস্টেম, যে আমাদের আপগ্রেডেশন করতে হবে বা ব্যবসা আপডেট থাকতে হবে, এটা হচ্ছে আমাদের ব্যবসা সিস্টেম। আচ্ছা, তো আমরা আজকের টপিক যদি দেখি, আমরা আজকে দেখবো যে অ্যাবাউট কিডনি স্টোনস এন্ড রেমেডি থ্রু নর্মাল ডিটক্স প্রোগ্রাম। আমাদের হচ্ছে আজকে কিডনি স্টোন কি জিনিস বা কিডনি ডিজিজ গুলো কি কি কিডনি ডিজিজ হতে পারে, এবং আমাদের রেমেডি কি, মানে এগুলো থেকে আমাদের উত্তরণের উপায়টা কি, বা নর্মাল ডিটক্স কিভাবে এগুলোকে হেল্প করতেছে, আমরা আজকে হচ্ছে এইসব বিষয় নিয়ে আলোচনা করবো। আচ্ছা, প্রথমে আমরা দেখবো হচ্ছে অ্যানাটমি অফ কিডনি। আমরা যে কিডনি স্ট্রাকচার দেখতে চাই বা কিডনিটা আসলে দেখতে কিরকম, তাহলে হচ্ছে আমরা দেখতেছি যে ডান পাশে হচ্ছে আমার দুইটা কিডনি, আর এটা হচ্ছে আমার একদম মানে ডিপ লেভেলের স্ট্রাকচার আর কি। এটা হচ্ছে বাইরের এক্সটার্নাল, আর এটা হচ্ছে কি ইন্টারনাল স্ট্রাকচার, যেটা হচ্ছে বোঝার কথা না, না বুঝলেও সমস্যা নেই। এগুলা দিয়ে হচ্ছে আমাদের কি ওয়াস্ট ম্যাটেরিয়াল রয়েছে, এভাবে গিয়ে এখান থেকে গিয়ে আমাদের ইউরিন দিয়ে বের হয়ে যায়। এটা হচ্ছে কিডনির একটা অ্যানাটমি, না বুঝলেও চলবে। আচ্ছা, আমরা দেখি হচ্ছে মেজর ফাংশনস অফ কিডনি। আমাদের কিডনির আসলে কাজটা কি, আমাদের কিডনি কি কাজ করে। তো এক নম্বর কাজ হচ্ছে কন্ট্রোলিং অ্যাসিড বেস ব্যালেন্স। আমাদের বডিতে অ্যাসিড বেস ব্যালেন্স মানে ক্ষার এবং অম্লের মাত্রাটা হচ্ছে কি ব্যালেন্স করে, এটা হচ্ছে কিডনির কাজ। আমাদের অতিরিক্ত ক্ষার হইলে ও কি করে এটাকে নরমাল লেভেলে চলে আসে নিয়ে আসে, বা অতিরিক্ত অ্যাসিড যেমন আমাদের বুক জ্বালা পোড়া করে, তখন আমরা বুঝি আমাদের বডিতে অ্যাসিড হয়েছে। তো কিডনি কিন্তু এই অ্যাসিড বেস ব্যালেন্সটা কি করতে পারে, গ্রাজুয়ালি এটা কন্ট্রোল করতে পারে, কিন্তু সময় লাগে। সেজন্য আমরা কি করি, অ্যান্টাসিড বা ওমেপ্রাজল বা সেক্লোটাইপের ট্যাবলেট খেয়ে ফেলি। তো এই অ্যাসিড বেস ব্যালেন্সটা, ব্লাড অ্যাসিড বেস ব্যালেন্সটা কন্ট্রোল করা হচ্ছে কি কার কাজ, আমাদের কিডনির কাজ। এরপর হচ্ছে কন্ট্রোলিং ওয়াটার ব্যালেন্স। আমাদের বডিতে কি পরিমাণ ওয়াটার জমা, আমরা দেখি যাদের কিডনি ডিজিজ আছে তাদের বডি ফুলে যায়, যাদের কিডনি বিকল হয়ে যায় তাদের কি হয় 5-6 দিন পর্যন্ত, যাদের মানে ডায়ালাইসিসের শেষ পর্যায়ে বা ডায়ালাইসিস করার আগ মুহূর্তে কি হয়ে যায়, বডি ফুলে যায়। কেন বডি ফুলে যায়, কারণ হচ্ছে ওই যে ওয়াটার ব্যালেন্সটা কি করতে পারে না, এটা ইমব্যালেন্স হয়ে যায়, তখন আমাদের বডিতে ফ্লুইডটা বেড়ে যায়। ফ্লুইড বেড়ে গেলে আমাদের কি ইডেমা যেটাকে বলে আমরা বডি ফুলে যায়, কারণ হচ্ছে কিডনি ওয়াটারকে ব্যালেন্স মানে ওয়াটার ইমব্যালেন্স, ওয়াটারকে কি ওয়াটার বা ওয়াশ প্রোডাক্ট যেগুলো আছে এগুলোকে রিমুভ করতে পারে না, বা ওয়াটার অ্যাবজর্পশন বা ওয়াটার সিক্রেট করে করতে পারে না। কথা হচ্ছে আমাদের ওয়াটারটাকে বাড়ায় দেয় বডিতে। হচ্ছে মেইনটেইনিং ইলেকট্রোলাইট ব্যালেন্স। ইলেকট্রোলাইট ব্যালেন্স হচ্ছে মানে হচ্ছে আমাদের এই যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যে নিউট্রিয়েন্টস গুলো আছে ওগুলো কি করে ব্যালেন্স করে। সোডিয়ামের পরিমাণ বেড়ে গেলে এটা বডি থেকে বের করে দেওয়া হচ্ছে কিডনির কাজ। আবার সোডিয়ামের পরিমাণ যদি কমে যায়, এটা তাদের শরীর থেকে বের না হয়, ওইটা কাজ হচ্ছে কি কিডনি। বা ক্যালসিয়ামের পরিমাণ যদি বেড়ে যায়, আমাদের বডির ক্যালসিয়ামের পরিমাণটা যদি বেড়ে যায়, এটা বের করার কাজ হচ্ছে কিডনি। কিডনিটা অটোমেটিক বের করে দিবে। বাট আমাদের ক্যালসিয়াম যদি কমে যায়, সেক্ষেত্রে কি করবে কিডনি, ওটা বের না করে বডিতে এটা স্টোর করবে বা জমা রাখবে। এটা হচ্ছে কিডনির কাজ। তাহলে এভাবে কি করতেছে আমাদের কিডনি, ইলেকট্রোলাইটের ব্যালেন্স করতেছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়ামের ব্যালেন্স করতেছে। এটা হচ্ছে কি ইলেকট্রোলাইট ব্যালেন্স বাই থ্রু দা কিডনি। এটা হচ্ছে মেজর একটা আমাদের একটা ফাংশন। সেজন্য হচ্ছে আমরা যখন ওই যে কাঁচা লবণ খাই ডায়াবেটিস বা প্রেসার রোগীদের, তখন কি হয় আমাদের সোডিয়ামের কিন্তু ওয়াটার রিটেনশন অনেক বেশি। সোডিয়াম যত বেশি খাবো তত বেশি সোডিয়াম পানি ধরে রাখতে পারে। সেক্ষেত্রে আমরা সোডিয়াম খাইলে কিডনির উপরও প্রেসার পড়ে। সেক্ষেত্রে প্রেসার বা ডায়াবেটিস বা কিডনি পেশেন্ট যারা আছে তারা হচ্ছে সোডিয়ামটা করে ওই যে কন্ট্রোল করে চলতে হয় আর কি। তাহলে রিমুভিং টক্সিন এন্ড ওয়াস্ট প্রোডাক্ট ফ্রম দা ব্লাড থেকে টক্সিন এবং ওয়াস্ট ম্যাটেরিয়াল গুলো সরানো হচ্ছে কি ইউরিনের কাজ। কন্ট্রোলিং ব্লাড প্রেসার, প্রডিউসিং দা হরমোন এরিথ্রোপয়েটিন অ্যাক্টিভিটি। আচ্ছা, ব্লাড প্রেসার কন্ট্রোল করা হচ্ছে এক নম্বর, আমাদের ব্লাড প্রেসার কিন্তু হার্ট চাইতে কিডনি হচ্ছে কি অনেক বেশি মানে কন্ট্রোলের জন্য অনেক বেশি দায়ী। ব্লাড প্রেসার যত বেশি হবে, এটা হচ্ছে কিডনির একটা হরমোন আছে যে এসিউ বলা হয়, অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম। ওইটা হচ্ছে কিডনি থেকে আসে, যেটা ব্লাড প্রেসারকে কন্ট্রোল করে, বাড়ায় বা কমায় দেয়। হচ্ছে একটা হরমোন প্রডিউসিং দা হরমোন এরিথ্রোপয়েটিন অ্যাক্টিভেটিং ভিটামিন ডি। ভিটামিন ডি যেটা আমাদের বডিতে আছে এটাকে অ্যাক্টিভেট করা হচ্ছে কিডনির কাজ। তাহলে কিডনির কাজ শুধু কি ইউরিন ফরমেশন না, আমরা দেখতেছি যে অনেকগুলো কাজ আছে। অ্যাসিড বেস ব্যালেন্স, ওয়াটার ব্যালেন্স, ইলেকট্রোলাইট ব্যালেন্স, ব্লাড প্রেসার কন্ট্রোল, এরিথ্রোপয়েটিন হরমোন রিলিজ, তারপর হচ্ছে কি ভিটামিন ডি অ্যাক্টিভেশন। অনলি যে ইউরিন ফরমেশন করবে, ওয়াস্ট প্রোডাক্ট বের করবে, এটা কিন্তু কিডনির কাজ, অনেকগুলো কাজই আছে। আচ্ছা, এরপর যদি আমরা দেখি ইফ ইউ হোয়াট ইফ দ্য কিডনি কলাপস, যদি আমাদের কিডনি ড্যামেজ হয়ে যায় বা কলাপস করে, সেক্ষেত্রে আমাদের কি হবে। ইফ ইউর কিডনি স্টপ ওয়ার্কিং কমপ্লিটলি, ইউর বডি ফিলস উইথ এক্সট্রা ওয়াটার এন্ড ওয়াস্ট প্রোডাক্ট। যেটা কিছুক্ষণ আগে বললাম যে আমার কিডনি যদি কাজ না করে, সেক্ষেত্রে আমাদের বডি ফিলস উইথ এক্সট্রা ওয়াটারে ভরে যাবে, আমাদের বডি ইডেমা হবে, শরীর ফুলে যাবে, মুখ ফুলে যাবে, মানে সোয়েলিং হবে আর কি। এন্ড ওয়াস্ট প্রোডাক্ট, এই যে ওয়াস্ট প্রোডাক্ট গুলো কি করবে, বডিতে ঘুরতে থাকবে, কারণ কিডনি দিয়ে বের হয়ে যাওয়ার কথা, কিন্তু বের হতে পারতেছে না। এটা কি আমাদের ব্লাড দিয়ে ফুল বডিতে সার্কুলেট করবে।
দিস কন্ডিশন ইজ কল্ড ইউরেমিয়া। এই যে কিডনিতে আমার কিডনিতে ডিজিজের কারণে ব্লাড ওয়াটার রিটেনশন হচ্ছে বা ওয়াস্ট গুলো ঘুরতেছে আমাদের বডিতে, এটাকে বলা হচ্ছে মেডিকেলের ভাষায়, প্যাথোলজিক্যাল ভাষায় বলা হচ্ছে ইউরেমিয়া। ইউর হ্যান্ডস অর ফিট মে সোয়েল, আমাদের হাত এবং পা ফুলে যেতে পারে। ইউ উইল ফিল টায়ার্ড এন্ড উইক বিকজ ইউর বডি নিডস ক্লিন ব্লাড টু ফাংশন প্রপারলি। আমরা টায়ার্ড এবং উইক ফিল করবো কারণ হচ্ছে আমাদের বডিতে পিওর ব্লাড দরকার। আমাদের বডিতে পিওর ব্লাড না, ব্লাড যা ছিল এগুলো কি ওয়াস্টেজ হয়ে গেছে, ওয়াস্টেজ দ্বারা মিশ্রিত হয়ে গেছে। কেন হয়েছে? কারণ কিডনি ওই ওয়াস্ট গুলো রিমুভ করতে পারতেছে না। সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে ডায়ালাইসিসটা বাধ্যতামূলক, আমাদের ডায়ালাইসিস করে ব্লাডটা পিউরিফাই করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে সিমটমস অফ কিডনি ফেলিউর। আমাদের যদি কিডনি ফেলিউর হয় আমরা কিভাবে বুঝবো? কিছু লক্ষণ আছে যেগুলো বডি প্রকাশ করবে যে এইসব লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে আপনার কিডনিটা ফেলিউর বা আপনার কিডনি কাজ করতেছে না। এটা হচ্ছে পিং লেস দেন নরমাল, মানে আমাদের মানে প্রস্রাবের পরিমাণটা বা ইউরিনের পরিমাণটা কি হয়ে যাবে? নরমালের চেয়ে কমে যাবে। মানে একটা আমরা যারা মানে এটা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আছে যে আপনি একবার যদি প্রস্রাব করেন কত এমএল প্রস্রাব আপনি মানে কি করবেন বডি থেকে বের হবে, এটা হচ্ছে এটা যখন আপনার কিডনি কেমন কাজ করতে পারবে না তখন লেস হবে, পিং লেস দেন নরমাল, আপনার ইউরিনের পরিমাণটা কমে যাবে। আপনার এটা যদি মনে করেন যে সাপোজ 40 ml করার কথা বা 50 ml করার কথা, এটা হয়ে যাবে 20 ml বা 10 ml। এটা হচ্ছে একটা লক্ষণ। সুয়েলিং ইন ইউর লেগস অ্যাঙ্কলস এন্ড ফিট কজড বাই ইউর বডি হোল্ডিং অন টু দা ফ্লুইড, মানে বিভিন্ন লেগস বা অ্যাঙ্কেল বা ফিট পায়ের পাতা ফুলে যাবে বা পানি জমে যাবে। ফিলিং রোজি আর ভেরি টায়ার্ড, অনেক বেশি টায়ার্ড এবং কি ঘুম ঘুম ভাব থাকবে। শর্টনেস অফ ব্রেথ, দ্রুত নিঃশ্বাস পড়বে। তারপরে ইচিং, মানে কি হবে আমাদের চুলকানি বা ইচিং হবে, অ্যালার্জিক রিঅ্যাকশন হবে, জয়েন্ট পেইন ও সুয়েলিং হবে, লস অফ অ্যাপিটাইট, খাবার রুচি থাকবে না, চেস্ট পেইন অর প্রেসার, প্রেসার থাকবে আর আমাদের বুক ব্যথা করবে, মাসেল টুইচিং হবে, মাসেলের মধ্যে ইচিং হবে বা মানে একটা মানে চিনচিনে ব্যথা হবে, সিজার অর কোমা। কোমা মানে হচ্ছে কি? সিজার মানে হচ্ছে কোমাটা হচ্ছে মানে আমরা কোমা যেটাকে বলে আর কি, মানে সেন্স মানে সেন্সিটিভিটিটা চলে যাওয়া, মানে কি হচ্ছে না হচ্ছে বা একটা অর্গান কি অবস্থা আছে কোনো সেন্স না থাকা, কোমায় চলে যাওয়া, মানে প্রস্রাব আমার কোনো কিছু খাইতে ইচ্ছে করলে বলতে পারবো না বা আমার কি দরকার এটা বলতে পারবো না, আমার হচ্ছে লস অফ সেন্স, মানে আমার সেন্সটা আমি কি হারাই ফেলবো। স্টোমাক এন্ড ব্যাক পেইন হবে, ফিভার জ্বর উঠবে, রেস্ট দেখা দেবে, হচ্ছে নোজ ব্লিডিং হবে, নাক দিয়ে রক্ত পড়বে, হচ্ছে কনফিউশন, হচ্ছে থ্রোয়িং আপ অর ফিলিং লাইক ইউ আর গোয়িং টু, একটা সেকেন্ড মিসিং আছে মনে হয়। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের ওভারঅল সিমটমস যে আমার কিডনিতে এই সমস্যাগুলো হচ্ছে বা আমাদের কিডনি সমস্যা দিলে আমার এই সিমটমস গুলো আমরা কি দেখবো। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট হ্যাপেন্স when কিডনি ফেল। আমাদের যদি কিডনি যদি ফেল হয় বা কিডনি যদি মানে কোলাপস করে বা টোটালি কাজ না করে, সেক্ষেত্রে আমাদের কি হবে, মানে আমাদের কি কি মানে সমস্যা হইতে পারে। প্রথম হচ্ছে নৌসিয়া, মানে হচ্ছে আমাদের বমির ভাব থাকবে, সবসময় একটা নৌসিয়া বা বমির ভাব থাকবে। ট্রাভেল স্লিপিং, রাতে ঘুম ঠিকঠাক মতো হবে না, এটা হচ্ছে একটা লক্ষণ যে আমাদের রাতে ঠিকঠাক মতো ঘুম হবে না। ট্রাভেল স্লিপিং, ইনসোমনিয়া যেটাকে বলা হচ্ছে। হচ্ছে পোর অ্যাপিটাইট, আমাদের খাদ্যের রুচি কমে যাবে। তারপর হচ্ছে উইকনেস, দুর্বলতা, টায়ার্ডনেস হচ্ছে কি তাও দুর্বলতা, ইচিং, ওয়েট লস, আমাদের বডিতে ওয়েট লস হবে, মাসল ক্র্যাম্পস হবে, মাসল ইচিং বা পেইন, সুয়েলিং অফ ইউর ফিট অর অ্যাঙ্কলস, অ্যানিমিয়া, লো ব্লাড কাউন্ট, ব্লাড কাউন্টটা কমে যাবে, ট্রাভেল স্লিপিং যেটা ইনসোমনিয়া বললাম ওইটাই। তো আমাদের যদি কিডনি ফাংশনিংটা কমে যায়, কিডনিটা আমাদের ফাংশন না করে, তাহলে আমাদের এই সমস্যাগুলো দেখা দিবে। ঘুম না হওয়া, পুয়ার অ্যাপিটাইট, তারপর হচ্ছে ট্রাভেল স্লিপিং অর নৌসিয়া, বমির ভাব, ইচিং হওয়া, চুলকানি বা অ্যালার্জিক রিঅ্যাকশন থাকা, এই ধরনের সমস্যাগুলো আমাদের লেগে থাকবে। আচ্ছা, এবার আমরা আসবো হোয়াট ইজ কিডনি স্টোন। কিডনি স্টোনটা কি জিনিস? তো আমরা যদি দেখি, a kidney stone is a hard object that is made from chemicals in the urine. Kidney stone হচ্ছে একটা object that is made from chemicals in the urine. ইউরিনের উপাদান দ্বারা গঠিত একটা কি, একটা হচ্ছে কি উপাদান, মানে ইউরিনের উপাদান দ্বারা গঠিত একটা অবজেক্ট হচ্ছে কি আমাদের স্টোন। There are 4 types of kidney stones: calcium oxalate, uric acid, ascorbate and cysteine, মানে 4 ধরনের উপাদান দ্বারা সাধারণত আমাদের এই কিডনিটা ফর্মেশন হতে পারে। এটা হচ্ছে কি ক্যালসিয়াম অক্সালেট, যখন পাথর ক্যালসিয়াম প্লাস অক্সালেট মিশ্রিত হয়ে ক্যালসিয়াম অক্সালেট তৈরি করে। ইউরিক অ্যাসিড, আমাদের ইউরিনে যখন ইউরিক অ্যাসিডের পরিমাণটা খুব বেশি বেড়ে যাবে তখন কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে স্ট্রোবাইট এন্ড সিস্টেইন, সিস্টেইন হচ্ছে একটা উপাদান যেটা ইউরিনের মধ্যে থাকে, ওটা যদি পরিমাণটা বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের স্টোন ফর্মেশন প্রবণতাটা বেড়ে যায়।
a kidney stone may be treated with shockwave lithotripsy, uteroscopy, এগুলো হচ্ছে মানে আমাদের আর কি ওই যে ট্রিটমেন্ট যখন আপনার কিডনিতে মানে স্টোন হবে বা স্টোনের সম্ভাবনা থাকে আমাদের কি কি ট্রিটমেন্ট আছে এগুলাই, যেটা হচ্ছে মানে মেডিকেলের ভাষা মানে না বোঝারই কথা, প্রিকিউটেনাস নেফ্রোলিথোমি অর নেফ্রোলিথোট্রিপসি, এগুলো হচ্ছে মেডিকেল টার্ম, না বুঝলেও সমস্যা নেই। তো আমরা যদি দেখি তাহলে মানে কিডনি স্টোন হচ্ছে কয় প্রকার? 4 প্রকার, ক্যালসিয়াম অক্সালেট, ইউরিক অ্যাসিড, স্ট্রোবাইট এন্ড সিস্টেন। এই 4টা উপাদান দ্বারা স্টোন হতে পারে। তবে সবচেয়ে বেশি যেটা মেজর বা যেটা মানে অহরহ দেখা যায় বাংলাদেশে এটা হচ্ছে কি ইউরিক ক্যালসিয়াম অক্সালেট দ্বারা তৈরি কিডনি স্টোন বা ক্যালসিয়াম মানে বেশিরভাগ স্টোনের থাকে উপাদান থাকে ক্যালসিয়াম অক্সালেট, যেটা বাংলাদেশের মধ্যে বেশিরভাগ পেশেন্টের মধ্যে দেখা যায়। আর বাকি 3 প্রকার যেগুলো আছে যেমন ইউরিক অ্যাসিড, স্ট্রোবাইট বা সিস্টেন, এগুলো হচ্ছে লেস কমন, খুব অল্প পরিমাণে দেখা যায়। আচ্ছা, এরপরে স্লাইডে যদি আমরা যাই, what are the causes and risk factors kidney? আমাদের কিডনির রিস্ক ফ্যাক্টর গুলো কি কি এবং কারণগুলো কি কি হতে পারে? তো এক নম্বর কারণ হচ্ছে ইউ হ্যাভ হ্যাড কিডনি স্টোন বিফোর, যাদের আগে একবার কিডনি হয়েছে বা অপারেশন করে করা হয়েছে তাদের কিডনি স্টোন হওয়ার সম্ভাবনাটা কি থাকে? বেশি থাকে। নরমাল পিপলের চাইতেও তাদের সম্ভাবনাটা খুব বেশি থাকে যাদের একবার কিডনি স্টোন হয়েছে এবং অপারেশন করে রিমুভ করা হয়েছে বা যেগুলো ট্রিটমেন্ট গ্রহণ করে এটাকে রিমুভ করা হয়েছে বডি থেকে, তাদের স্টোন হওয়ার প্রবণতাটা কি থাকে? বেশি থাকে। এটা হচ্ছে একটা রিজন। যেমন হচ্ছে সামওয়ান ইন ইউর ফ্যামিলি হ্যাজ বিন কিডনি স্টোন, যাদের ফ্যামিলিতে তাদের কিডনি স্টোন হয়ে থাকে, লাইক ডায়াবেটিস, এবং ঠিক আমাদের ডায়াবেটিস থাকলে যদি ছোট রোগ না, কিন্তু একটা মানে 50 থেকে 60% সম্ভাবনা থাকে যে সন্তান তাদের থেকে জেনারেশন যেটা আসবে ওইটার কি ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা থাকে। কিডনি স্টোন হচ্ছে সেম, মানে এটা হচ্ছে একটা জেনেটিক্যালি একটা ইনহেরেন্ট একটা ডিজিজ থাকে যে আমাদের ফ্যামিলিতে বা আপনাদের ফ্যামিলিতে যদি কারো কিডনি স্টোন পূর্ব হয়ে থাকে সেক্ষেত্রে ওর কি কিডনি মানে ওর ফ্যামিলি বা ওর নেক্সট জেনারেশনে কিডনি স্টোন হওয়াটা মানে ফ্যামিলিতে এরকম হিস্ট্রি থাকলে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা যদি যথাযথ পরিমাণে কি খাই না, এই জিনিসটা থেকে আমাদের ওয়াটার ইমব্যালেন্সের জন্য কি হতে পারে? হ্যাম্পার করতে পারে। সেক্ষেত্রে হয় কি অনেকক্ষণ যাবত আমরা যদি ওয়াটার গ্রহণ না করে এবং দীর্ঘদিন এরকম মানে আমাদের বডি ভুগতে থাকে কি আমার কিডনি যখন এনাফ পরিমাণে কি পাবে না, পানি পাবে না, সেক্ষেত্রে আমাদের কিডনি স্টোন হওয়ার প্রবণতাটা বেশি থাকে। তারপর হচ্ছে ইউ ফলো ডায়েট হাই ইন প্রোটিন, সোডিয়াম অর সুগার, আমরা এমন খাবার খাই যেটাতে প্রোটিনটা বেশি বা সোডিয়াম এবং সুগারের পরিমাণটা বেশি, এমন খাবার যারা খায় তাদের কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ হচ্ছে প্রোটিনকে ব্রেক ডাউন করার জন্য, প্রোটিন থেকে আমাদের পেপটাইড অ্যামিনো অ্যাসিড বানানোর জন্য ক্যাটাবলিক ফাংশনটা করা হচ্ছে একটা হরমোন, যে হরমোনটা আসে হচ্ছে আমাদের কিডনি থেকে। তো তাহলে আপনি যত প্রোটিন খাবেন, মাংস মাছ মাংস খাবেন, আপনার কিডনিকে তত বেশি পরিমাণে কাজ করতে হবে। তো কিডনি কাজ করতে 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 কি হয়ে যায়? ও ফাংশনটা কমে যায়। ফাংশন কমে গেলে বিভিন্ন ধরনের কিডনি ডিজিজ বা কিডনি স্টোন বা অ্যাকিউট কিডনি ডিজিজ বা ক্রনিক কিডনি ডিজিজ কি হতে পারে? দেখা যেতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? রেড মিট যেটা আছে, লাল মাংস বা গরু বা ছাগল বা বিভিন্ন ধরনের মাংস যেগুলো আছে ওগুলোকে আমাদের অ্যাভয়েড করে চলতে হবে যাতে আমাদের কিডনিগুলো প্রেশারটা কম পড়ে। কারণ হচ্ছে ইউ আর ওভারওয়েট অর ওবেস, যারা মোটা পেশেন্ট বা যারা অনেক বেশি ওয়েটই তাদের কি হতে পারে? স্টোন ফর্মেশনের একটা প্রবণতা থাকতে পারে। ইউ হ্যাভ হ্যাড গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি অর অ্যানাদার ইন্টেস্টাইনাল সার্জারি, যাদের গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি হয়েছে, যেমন আলসার হয়, যে আলসারটা এমন অবস্থায় গেছে যে এটা মানে সার্জারি করতে হয়েছে, বা আমাদের গ্যাস্ট্রিক ট্র্যাক্টে এমন ক্ষত হয়েছে যে এটা আমাকে সার্জারি করে বা সার্জারি করে নতুন বা পুরো অবস্থায় ফিরিয়ে আনতে হয়েছে, বা বিভিন্ন ধরনের সিস্টিক কিডনি ডিজিজ যেটা আছে মানে সরি ইন্টেস্টাইনাল সার্জারি যেগুলো আছে কোলনে হতে পারে বা মানে আমাদের বৃহদান্ত্র ক্ষুদ্রান্ত বিভিন্ন জায়গায় হতে পারে, তাদের সার্জারি হয়েছে, তাদের কিডনি স্টোনের প্রবণতাটা কি থাকে? বেশি থাকে। তারপর ইউ হ্যাভ দ্য সিস্টিক কিডনি ডিজিজ, যদি সিস্ট হয় আমাদের কিডনিতে, যদি সিস্ট হয় বা সিস্টিক ডিজিজ থাকে সেক্ষেত্রে হতে পারে কি আমাদের যার কিডনিতে সিস্ট আছে কিডনি স্টোন ফর্মেশনের প্রবণতাটা অনেক বেশি। সিস্টিক কিডনি ডিজিজ মানে সিস্ট যাদের থাকে বা পলিসিস্টিক সিনড্রোম যেটাকে বলা হচ্ছে, তাদের কিডনিতে এরকম সিস্ট হওয়ার মতো হয়, তাদের কি হতে পারে? কিডনি ডিজিজ মানে অকার বা ঘটার সম্ভাবনা খুব বেশি। তারপর হচ্ছে ইউ হ্যাভ চার্টেন কন্ডিশন দ্যাট কজেস ইউর ইউরিন টু কন্টেইন হাই লেভেলস অফ সিস্টেন অক্সালেট ডিজিজ অর ক্যালসিয়াম। আমার এমন একটা কন্ডিশন আছে যে আমার ইউরিনে
অনেক বেশি পরিমাণ কি সিস্টেইন, অক্সালিক অ্যাসিড বা অক্সালেট এবং ইউরিক এবং ক্যালসিয়ামটা থাকে, অনেকক্ষণ ধরে থাকে। আমার এটা হচ্ছে সহজে কিডনি বডি থেকে বের করতে পারে না। যদি অনেকক্ষণ পর্যন্ত আমাদের ইউরিনে এই উপাদানগুলো থাকে, সেক্ষেত্রেও কি হতে পারে, স্টোন ফর্মেশন হওয়ার প্রবণতাটা অনেক বেশি হতে পারে। সেক্ষেত্রে আমাদের কিডনি যতবার এই উপাদানগুলোকে বডি থেকে বের করতে পারবে, তখন আমাদের জন্য লাভ। এটা হচ্ছে, কারণ কিডনি ফর্মেশনটা কিন্তু একদিনে হয় না, এটা হচ্ছে গ্রাজুয়ালি হয়। এক মাস হতে পারে, এক বছর হতে পারে, 2 বছর হয়, শুরু থেকে একদম বড় হয়। যখন কিডনিটা টোটালি একদম বড় হয়ে যাবে, কিডনির যে লুমেন যেটা আছে, লুমেনটাকে ব্লক করবে না, তখন পর্যন্ত আমরা কি বুঝবো না যে আমাদের কিডনিতে সমস্যা হয়েছে। তখন আমরা কিডনিতে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে বুঝি আমাদের কিডনিতে সমস্যা হয়েছে এবং কমপ্লিটলি তখন কিডনিতে এটা হচ্ছে অপারেশন ছাড়া কোনো উপায় থাকে না। তারপর হচ্ছে আমাদের ইউ হ্যাভ এ কন্ডিশন কজিং সোয়েলিং অর ইরিটেশন অর বাউল অর হিপ জয়েন্টস। তো আমাদের জয়েন্ট পেইন হতে পারে বা বাউল সিনড্রোম হতে পারে, যেমন আমাদের যে পেটের মধ্যে বিভিন্ন ধরনের বা যে তলপেটে বিভিন্ন ধরনের ব্যথা, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিলে বুঝবো যে এই আমরা যারা ডায়াবেটিস থেকে বাড়াইতে, আমরা অনেক কফি যারা খাই বা চা যারা খাই, কফি বা চা এগুলো হচ্ছে কি আমাদের ডায়াবেটিক্স, এগুলোকে বলা ডায়াবেটিক্স, যেগুলো ইউরিন ফর্মেশনটা বাড়ায় দেয়। তো ওই ধরনের ডায়াবেটিক্স মেডিসিন যদি আমরা নিই বা ওই ধরনের ডায়াবেটিক্স বেশি খাই, তাদের ক্ষেত্রে সিরাপ বা অ্যান্টাসিড প্লাস সিরাপ যারা খায়, তাদের ক্ষেত্রে কিন্তু কি ওই যে ক্যালসিয়ামটা, অ্যান্টাসিড প্লাসের ক্যালসিয়ামটা কি করে আমাদের অক্সালের সাথে বাইন্ড করে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বাড়ায় দেয়। যদি এটা একদিনে হয় না, আমরা যারা 3 মাস 4 মাস বা 5 মাস ধরে কি এই লাগাতার অ্যান্টাসিড প্লাস সিরাপটা খাই, তাদের কিন্তু কি একটা কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে, কারণ হচ্ছে ক্যালসিয়ামটা আমার কিডনি স্টোন ফর্মেশনটাকে স্টিমুলেট। আচ্ছা, এরপর হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যে আমাদের কিডনিতে মানে কিরকম আর কি। এটা হচ্ছে কিডনির একটা মানে কিডনি হইলে আমরা এটা ইয়াটা কিরকম, এটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের কিডনি, আর এগুলো হচ্ছে কি পাথর, এই যে ইয়েলো কালার গুলো হচ্ছে পাথর। এটা যখন সম্পূর্ণ ব্লক হয়ে যায় তখন কি করতে পারে, একটা পাস হইতে পারে না, প্লাস না হলে হইতে না পারলে কি করে আমাদের অপারেশন করে এটা করতে হয়। অর্থাৎ কিডনি যখন টোটালি ফেলিউর হয় বা ফেল হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, ওই যে ডায়ালাইসিস হয় আর কি। তারপর হচ্ছে ভিনা স্কেল, যেটা আমরা দেখতেছি, এই যে ভিনা স্কেল, এগুলো হচ্ছে আমাদের কিডনি স্টোন, মানে আমাদের স্টোন গুলো এরকম হতে পারে, বিভিন্ন সাইজের আছে, 1 2 3, এটা হচ্ছে একটা স্কেলিং আর কি। এগুলো হচ্ছে আমাদের পোস্ট অপারেটিভ, আমরা অপারেশন করার পরে এই কন্ডিশন গুলো পাই। আচ্ছা, এটা হচ্ছে এক নম্বর হচ্ছে ক্যালসিয়াম। আমাকে কি ক্লিয়ার শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, ওই মাঝে মাঝে একটু নেটওয়ার্কে ডিস্টার্ব করতেছে মনে হয়, এই আর কি। আর একটু আস্তে আস্তে ক্লিয়ার করে বললে হয়ে যাবে, সমস্যা নেই, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমাকে ক্লিয়ার একটু বলি আমি স্টার্ট করতে সময়। আচ্ছা, এটা হচ্ছে যেটা বললাম ক্যালসিয়াম স্টোন, যেটা এটা হচ্ছে ক্যালসিয়াম স্টোন। ক্যালসিয়ামটা কি করে আমার অক্সালেটের সাথে বাইন্ড করে ক্যালসিয়াম অক্সালেট পাথর হিসেবে আমাদের কিডনিতে জমা হয়। স্টোন, ইউরিক অ্যাসিড স্টোন, আমাদের বডিতে যখন ইউরিক যে পরিমাণটা বেড়ে যায় তখন কি হতে পারে, এই স্টোন দেখা যাইতে পারে। Some kidney stones are made of uric acid, a waste product normally passed out of the body in the urine. You are more likely to have uric acid stones if you have low urine output, urine পরিমাণটা যদি কম হয়, a diet high in animal protein such as meat, লাল মাংস, an increase in how much alcohol you drink, alcohol যারা খায় তাদের হচ্ছে কি ইউরিক অ্যাসিডে বাড়তে থাকে ইউরিনে, এবং এটা কিডনি স্টোন ফর্মেশনে হেল্প করে। তারপর হচ্ছে গাট, তারপর হচ্ছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যাদের আন্তরিক সমস্যা থাকে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়। এটা স্ট্রোমাইট স্টোন, এটা একটা প্রকারভেদ, এটা হচ্ছে স্ট্রোমাইট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হইলে স্ট্রোমাইট স্টোনটা দেখা যায় যে রেয়ার, খুব কম। হচ্ছে সিস্টেন স্টোন, মানে আমাদের ইউরিনে সিস্টেন একটা উপাদান আছে যেটা পরিমাণ ওই স্টোনটা দেখা যায়। এটা হচ্ছে 4 প্রকার স্টোনের প্রকারভেদ, আমি ডিটেইলসে আজকে বলি। আচ্ছা, এবার
হচ্ছে অ্যাকুমুলেশন অফ কোলেস্টেরল এন্ড আদার লিপোফিলিক সাবস্টেন্স ইন দ্য কিডনি। আমাদের কিডনিতে কি হবে, এই যে কোলেস্টেরল বা লিপোফিলিক সাবস্টেন্স যেগুলো আছে এগুলো হচ্ছে কিডনি থেকে রিঅ্যাবজর্পশন হওয়ার কথা, কিন্তু যখন হইতে পারে না কিডনি থেকে, তখন হলে কিডনি প্রাচীরের মধ্যে জমা হতে থাকে। তখন ওই লিপোফিলিক সাবস্টেন্স গুলোর সাথে ক্যালসিয়াম অক্সালেট গুলো বাইন্ড করে 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 আমাদের পাথরের সৃষ্টি করে বা ক্যালসিয়াম অক্সালেট পাথরের সৃষ্টি করে। সেজন্য এটা আমাদের কি অ্যাকুমুলেশন অফ কোলেস্টেরল এন্ড আদার লিপোফিলিক সাবস্টেন্স ইন কিডনি। যখনই আমাদের বডিতে বা কিডনিতে এই যে কোলেস্টেরল বা আদার লিপোফিলিক যেগুলো আছে বা ওগুলো যখন জমা হবে, তখন আমাদের কিডনি হওয়ার সম্ভাবনা, কিডনিতে অ্যাস্ট্রোন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। তো ডিটক্স এক্ষেত্রে একটা কাজ করে কি, আমাদের বডিতে কোলেস্টেরল পরিমাণটা কমায় দেয়। পরিমাণটা কমায় দেওয়ার ফলে ওই কোলেস্টেরলটা কিডনি দিকে জমা হতে পারে না, যার ফলে ক্যালসিয়াম অক্সালেট ওর সাথে এসে বাইন্ড করে অ্যাস্ট্রোন ফর্মেশন করতে পারে না। এটা হচ্ছে একটা রিজন। তারপর হচ্ছে কিডনির ফাংশনটাকেও বুস্ট আপ করে, যার ফলে ওই লিপোফিলিক গুলা কিডনি থেকে রিঅ্যাবজর্ব হয়ে আবার ব্লাড চলে যায়, ব্লাড থেকে লিভারে যায়, লিভারটাকে বডি থেকে বের করে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশন একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। সরি, এটা হচ্ছে আমাদের গুলা কিভাবে যাচ্ছে বা আমাদের ব্লাড গুলো মানে কোন দিকে পাস হয়, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে আমাদের ব্রেন। এই যে ব্রেনে ব্লাড যাচ্ছে, এটা হচ্ছে লাং, লাং থেকে হার্ট যাচ্ছে, হার্ট থেকে গাট বা জিআইটি, জিআইটি থেকে আমাদের কিডনি যাচ্ছে, কিডনি থেকে আবার হচ্ছে লিভারে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশনের ওভারঅল একটা প্রসেস আর কি। আবার এরপর হচ্ছে লোয়ার লিম্স বা নিচের বা আমাদের হাত পায়ে। আচ্ছা, আচ্ছা, when the function of the kidney reduces, the reabsorption of lipophilic products and toxic substances can be reabsorbed which retain in the kidney. যখন কিডনি ফাংশনটা রিডিউস হয়ে যাবে, মানে আপনার কিডনিটা দুর্বল হয়ে যায়, তখন কি রিঅ্যাবজর্পশন অফ লিপোফিলিক প্রোডাক্টস এন্ড টক্সিক সাবস্টেন্সেস, মানে আমার এই যে লিপোফিলিক সাবস্টেন্স যেগুলো কিডনিতে জমা হয়ে ক্যালসিয়ামকে ক্যালসিয়াম বা অক্সালেটকে অ্যাট্রাক্ট করে জমা হয়ে অ্যাস্ট্রোন ফর্মেশন করতেছে, ওগুলা কি হবে, মানে রিঅ্যাবজর্পশনটা যখন কমাই দিবে তখন কি হবে, লিপোফিলিক সাবস্টেন্স জমা হতে থাকে, যার ফলে ক্যালসিয়াম বা অক্সালেট গুলো জমা হয়ে কিডনি ফর্মেশন করবে এবং টক্সিক সাবস্টেন্স যেগুলো আছে ওগুলো ইউরিনের মাধ্যমে কি হবে না, বের হতে পারবে না। সেক্ষেত্রে আমাদের হবে কি, লিপোফিলিক সাবস্টেন্স গুলো কিডনিতে জমা হবে। এটা হচ্ছে একটা ওয়ে। These products alleviate the risk of formation of kidney stone and many other chronic kidney disease. এই যে লিপোফিলিক সাবস্টেন্স গুলো রিঅ্যাবজর্ব হয়ে ব্লাডের মাধ্যমে লিভারে গিয়ে আবার লিভার কেটাকে লিপিড সলিউবল থেকে ওয়াটার সলিউবল করে বডি থেকে রিমুভ করতে পারতেছে না বা হচ্ছে না, ওইটা ফলে কি হচ্ছে, আমাদের বিভিন্ন কিডনি স্টোন বা বিভিন্ন ধরনের অ্যাকিউট বা ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে। সামটাইমস ইট মে কজ টুটাল কিডনি ফেলিউর। এভাবে কি করতেছে, আমাদের কোলেস্টেরল বা লিপোফিলিক সাবস্টেন্স গুলো কিডনি ফর্মেশনে কি করতেছে, ভূমিকা রাখতেছে। যে ও কি করে, ক্যালসিয়াম অক্সালেটকে অ্যাট্রাক্ট করে যে এখানে আসো, কিডনির ভিতরে আসো, বা রিটেনশন পাওয়ারটাকে বাড়ায় দেয়, যার ফলে ওইগুলো কোলেস্টেরল প্লাস ক্যালসিয়াম প্লাস অক্সালেট জমা হয়ে কিডনিতে পাথর আকারে দেখা দেয়। এটা হচ্ছে লিপোফিলিক সাবস্টেন্স রিঅ্যাবজর্ব, মানে হচ্ছে কিডনি থেকে আবার ব্লাডে যেতে পারা যায়। আমাদের লিপোফিলিক সাবস্টেন্স যেগুলো আছে এগুলো হচ্ছে কি কিডনি দিয়ে যাওয়ার সময় পাস হয়ে ইউরিন দিয়ে না গিয়ে আবার ব্লাড চলে যায়, কিন্তু কিডনি ফাংশনটা কমে গেলে ও ব্লাড যাইতে পারে না, তখন কিডনি জমা হতে থাকে এবং এটা কি পাথর ফর্মেশন বা স্টোন ফর্মেশনে সাহায্য করে। The toxic substances easily cause the accumulation of oxalate, calcium and many other substances which are responsible for kidney stone formation. যেটা বললাম এটা হচ্ছে কি করে, এই লিপোফিলিক কোলেস্টেরল বা বিভিন্ন ধরনের যে ট্রাইগ্লিসারাইড বা এলডিএল যেটা আছে যেগুলো আছে ওগুলোকে বাইন্ড করতে বা লিপোফিলিক সাবস্টেন্সগুলো কিডনি স্টোন ফর্মেশনে হেল্প করে। এবার আমরা আসবো হচ্ছে প্রমিসিং এফেক্ট অফ নন ডিটক্স ইন কেস অফ কিডনি ডিজিজ এন্ড স্টোন ফর্মেশন। আমাদের নন ডিটক্স কি হবে, কিডনি স্টোন ফর্মেশনটাকে প্রতিরোধ করতেছে বা ওর এফেক্টটা কি, ও আসলে করতেছেটা কি বা ওর কারণে কিভাবে আমাদের কিডনি স্টোনটা কি হচ্ছে আমাদের প্রিভেন্ট হচ্ছে, এগুলো আমরা দেখবো। আচ্ছা, তো ওর কাজ কি, কাজ হচ্ছে রিডিউসিং দ্য কিডনি, সরি আমার স্লাইডটা reducing the kidney disease and stone formation by removing extra lipophilic products like cholesterol. তো আমরা এতক্ষণ যেটা বললাম যে আমাদের লিপোফিলিক সাবস্টেন্স গুলো যখন জমা হতে থাকে তখন কি করে,
ওই যে আমাদের লিপোফিলিক সাবস্টেন্স গুলোর সাথে ক্যালসিয়াম অক্সালেট এসিড কি করে বাইন্ড করে কিনেজ ফর্মেশন করে। যখন আমরা ডিটক্সে কনজাম করব বা আমরা ডিটক্সে নিব তখন ও কি করবে, তো রিডিউসিং দ্য কিডনি ডিজিজ এন্ড এস্ট্রন ফর্মেশন বাই রিমুভিং এক্সট্রা লিপোফিলিক প্রোডাক্টস লাইক কোলেস্টেরল। ওই যে লিপোফিলিক বা প্রোডাক্টস বা যেমন কোলেস্টেরল গুলো জমা হয়ে যে ও ক্যালসিয়াম বা অক্সালেটের সাথে বাইন্ড করতেছে, ওটা রিঅ্যাবজর্পশনটাকে কি করে বাড়ায় দেয়। রিঅ্যাবজর্পশন যখন বেড়ে যায় তখন কিডনি থেকে ওই লিপোফিলিক সাবস্টেন্স ব্লাড দ্রুত চলে যায়। ব্লাড যখন দ্রুত চলে যায় তখন কি করতে পারে না, লিপোফিলিক সাবস্টেন্সটা কিডনির মধ্যে জমা হইতে পারে না। জমা হইতে না পারার ফলে কি করে অক্সালেট, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম সবগুলো আস্তে করে কি করে আমাদের কিডনি দিয়ে পাশে ইউরিন দিয়ে চলে যায় বা বডি থেকে বের হয়ে যায়। তাহলে ও কারোর সাথে আটকাইলো না, মানে ওকে কেউ ধরে রাখতে পারে না, যেহেতু কোলেস্টেরলটা কি কিডনি থেকে আবার ব্লাড চলে দিচ্ছে। মানে ফিল্ট্রেশনের সময় বা ছাঁকনি যখন ব্লাডকে ফিল্ট্রেট করে বা ছাঁকে তখন কি করে লিপোফিলিক সাবস্টেন্স গুলো কি করে আবার ইয়া থেকে কিডনি থেকে ব্লাড যায়, ব্লাড থেকে লিভারের মাধ্যমে আমার বডি থেকে বের হয়ে যায়। তো ও কি করে কিডনি ডিটক্স কি করে কিডনি ফাংশনকে বাড়ায় দেয়, লিপোফিলিক সাবস্টেন্সকে এই নলগুলোর মধ্যে জমতে দেয় না। যার ফলে কি করে ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম অক্সালেট গুলো মানে একদম খুব স্মুথলি কিডনি দিয়ে ইউরিন দিয়ে বের হয়ে যায়, জমতে পারে না, যার ফলে জমে স্টোন ফর্মেশন হয় না। যেমন এই যে আমাদের এটা হচ্ছে একটা কিডনির অ্যানাটমি, এই যে এটা হচ্ছে গ্লোমেরুলাস। তো আমাদের এই যে কোলেস্টেরল গুলো কি হয় এদিক দিয়ে পাস হয়ে যেভাবে যায় গিয়ে 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 ভাবে প্যাচ, এটা হচ্ছে আমরা যদি বলি মানে একটা কিডনির মধ্যে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন আছে, যেগুলো হচ্ছে প্যাচায় থাকে, কয়েলের মতো প্যাচায় থাকে, যেটার আগে হচ্ছে 34 কিলোমিটার। এবার আমরা 34 কিলোমিটার যদি আমরা বলি যে আমাদের চিরাং ইউনিভার্সিটি একদম নিউ মার্কেট পর্যন্ত, মানে আপনি একটা কিডনিকে যদি টেনে 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 লম্বা করেন তাহলে এটা হবে আমাদের মানে 36 কিলোমিটার, মানে আমাদের 0 পয়েন্ট থেকে বা আমাদের ক্যাম্পাস থেকে নিউ মার্কেট পর্যন্ত। তাহলে বিশাল একটা কিডনিতে আয়তন হচ্ছে এতটুকু। এটা আমাদের বলতে কেমনে থাকে, ওই যে এটা বাছ হয়ে ফোল্ড হয়ে নেফ্রন গুলা 12 লক্ষ নেফ্রন যেগুলো আছে ওগুলো কি করে ফোল্ড হয়ে থাকে। তো এবার বুঝেন যে ব্লাডটা কি পরিমাণ ফিল্ট্রেট হয়ে 34 কিলোমিটার ওয়ে ক্রস করে ব্লাড গুলা কি হয় পিউরিফাই হয়ে আমাদের ইউরিন ফর্মেশন হয়। তাহলে আমাদের কি পরিমাণ এটা একটা ফিল্ট্রেশন, মানে এরকম ফিল্ট্রেশন হচ্ছে কি মানে অত্যাধুনিক, মানে এখনো পর্যন্ত কেউ করতে পারে কেউ এই ধরনের ফিল্টার মানে ম্যানমেড ফিল্টার যেগুলো আমরা বলি এই ধরনের এফিসিয়েন্ট বা এই ধরনের কার্যকর ফিল্টার বের করতে পারে, যে আমাদের সৃষ্টিকর্তা কি পরিমাণ এফিসিয়েন্ট ফিল্টার দিয়ে দিয়েছে। 36 কিলোমিটার লং ওয়ে ওকে পাস হয়ে যাইতে হবে, এরপরে কি করবে ও বডিতে কি করে মানে ফিল্টার করে ব্লাড থেকে 36 কিলোমিটার যাওয়া পর্যন্ত কি করে কিডনির কাজ হচ্ছে ব্লাড থেকে এই যে উল্টা পাল্টা যেগুলো আছে মানে সাবস্টেন্স যেগুলোকে কি করা বের করে ফেলা। তো এটা একটা বিশাল একটা প্রসেস। তো এই যে এখানে অ্যাশ কালার যেটা আছে ওটার মধ্যে কোলেস্টেরল জমলে কি হয় যে কোলেস্টেরল এই যে কোলেস্টেরলের সাথে ক্যালসিয়াম অক্সালেট জমা হয়, এসব জায়গায় পাথর হয় বা এসব জায়গায় পাথর হয় বা এসব জায়গায় পাথর হতে পারে। কিন্তু আমরা যখন ডিটক্স নিব তখন কি হবে আমাদের এই যে এসব জায়গায় কি হতে পারবে না, আমাদের লিপোফিলিক সাবস্টেন্স জমতে পারবে না, এগুলো আস্তে করে এখান থেকে এই যে ব্লাড চলে যাবে, এটা হচ্ছে ব্লাড, লাল গুলো হচ্ছে ব্লাড। ও কি করে ডিফিউসিভ ওয়েতে বা অসমোসিস ওয়েতে বা যেকোনো একটা পদ্ধতিতে কি করতে পারে ও এই যে ব্লাড চলে আসে, যার ফলে এখানে কোলেস্টেরল লিপিড জমে না, যার ফলে ক্যালসিয়াম অক্সালেট গুলো কি করে এই যেভাবে আস্তে করে আমাদের বডি থেকে কালেক্টিং টিউবুল দিয়ে বের হয়ে যায়। কিন্তু যদি এখানে কোলেস্টেরল জমা থাকে ও কি করে ক্যালসিয়াম অক্সালেট গুলোকে বলে যে কি আসো আমার কাছে আসো, আসার পরে কি হয় পাথর ফর্মেশন হয়, এই জায়গাগুলো ব্লক করে ফেলে, এসব জায়গা ব্লক করে ফেলে, ব্লক করে ফেলার পর আমাদের কিডনিটা ডিসফাংশন হয়। তো হচ্ছে কিডনির একটা অ্যানাটমি। তারপর হচ্ছে ডিটক্স যখন আমরা নেব তখন বুস্ট আপ দ্য কিডনি ফাংশন, মানে এটা কিডনি ফাংশনকে বুস্ট করে। কনজাম্পশন অফ ডিটক্স বুস্ট আপ দ্য কিডনি ফাংশন থ্রু increasing blood circulation and other parameters which result in reabsorption of lipophilic substances. আমরা যখন ডিটক্স করব তখন আমাদের কিডনি ফাংশনটাকে বুস্ট আপ করে, যার ফলে ওখানে ব্লাড ফ্লো যাদের বৃদ্ধ হয়ে যায় 50 বছর বা 60 বছর হলে হয় কি ওদের ব্লাড ফ্লোটা কমে যায় কিডনিতে ব্লাড ফ্লো যত কমে যাবে ওর কিডনিতে অ্যাস্ট্রন ফর্মেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তারপরে কি হয় ইউরিক অ্যাসিড অক্সালেট গুলো অনেক বেশি পরিমাণে কিডনির প্রাচীরের সাথে আটকে থাকে, মানে ইউরিক অ্যাসিড ক্যালসিয়াম এগুলো যাইতে কষ্ট হয়, ইউরিন দিয়ে পাস হয়ে বডি থেকে বের হতে কষ্ট হয়। তো ও যত বেশি পরিমাণ সময় নিবে নেফ্রন বা পিসিটি বা ডিসিটি ক্রস করার জন্য যত বেশি পরিমাণে সময় নিবে তত বেশি পরিমাণে আমার কিডনি স্টোন হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো কখন ও বেশি সময় নিবে যখন আমার ব্লাড ফ্লোটা কিডনিতে কম হবে, যখন আমার কিডনিতে যথেষ্ট পরিমাণ ব্লাড চাইতে পারবে না তখন কি হবে ওই ক্যালসিয়াম ইউরিন গুলো আস্তে আস্তে জমা হওয়ার প্রবণতা বাড়বে, মানে এন্ডোথেলিয়ামের সাথে কন্ট্যাক্টটা বাড়বে, যার ফলে পাথর ফর্মেশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যখন আমরা ডিটক্স নিব তখন কি হবে ব্লাড ফ্লোটা বাড়বে, তো ব্লাড ফ্লোটা যখন বাড়ে তখন হয় কি ব্লাডটা দাঁড়াতে পারে না, দ্রুত ফিল্ট্রেট হয়ে আমাদের কি মানে ব্লাড ফিল্ট্রেশন সময়টা কম, যার ফলে ইউরিক অ্যাসিড অক্সালেট গুলো কি করতে পারে না
সময় পায় না যে অ্যাস্ট্রন ফর্মেশন করবো, দ্রুত চলে যায় স্রোতের মতো বা ঢেউয়ের মতো দ্রুত চলে যায়, ও দাঁড়ানোর সুযোগ পায় না। এরকম হচ্ছে কিডনি ফাংশনটা বেড়ে আমাদের বডিতে কি করে অ্যাস্ট্রন ফর্মেশনটাকে প্রিভেন্ট করে। বিসাইড ইনক্রিজ দ্য রিমুভাল অফ দ্য ওয়াসেস থ্রু ইউরিন, পাশাপাশি কি করে ইউরিন থেকে ওয়াসেজ ম্যাটেরিয়াল যেগুলো আছে ওগুলোকে তাড়াতাড়ি রিমুভ করে দেয়। আচ্ছা, এরপর হচ্ছে বাই ইনক্রিজিং মেটাবলিক অ্যাক্টিভিটি, ডিটক্স ইনক্রিজ দ্য মেটাবলাইজিং পাওয়ার of the liver which metabolize the substances reabsorbed from the kidney and removed from the body। আমি যেটা কিছুক্ষণ আগে বললাম যে কিডনি থেকে যেসব লিপোফিলিক বা চর্বি বা ওয়াসেজ বা লিপোফিলিক সাবস্টেন্স গুলো কি করতেছে পুনরায় ব্লাডে নিয়ে যাচ্ছে আমার ডিটক্স নেওয়ার ফলে, ওই লিপোফিলিক সাবস্টেন্স গুলো কি করতেছে লিভারের কাছে আবার ব্লাড থ্রু লিভারের কাছে যাচ্ছে এবং লিভার কি করে ওটাকে মেটাবলাইজ করে ওয়াটার সলিউবল করে আবার ইউরিন দিয়ে বের করে দিচ্ছে। লিপোফিলিক সাবস্টেন্সটাকে কি কোনো অবস্থাতে জমতে দেয় না। এটা হচ্ছে কি আমরা এর আগে বলছিলাম যে আমরা যখন ডিটক্স করি তখন ও আমার লিভার ফাংশনকে বুস্ট করে, তাহলে আমার কিডনি স্টোন ফর্মেশন হওয়ার জন্য আমার লিভারকে কিন্তু আমাদের কাজ করতে হবে। এবং আমরা জানি যে ক্লিয়ারলি জানি যে ডিটক্স কি কাজটাও করে, ডিটক্স শুধু কিডনি ফাংশনটাকে বাড়াচ্ছে, মানে কিডনিকে শুধু ও প্রিভেন্ট কিডনি স্টোন প্রিভেন্ট করতেছে না, ও কি করতেছে আমার লিভারে মেটাবলিক ওয়েটআপ বা মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়াচ্ছে, যেটা আমার দরকার। আমার শুধু লিপোফিলিকটা কিডনি থেকে সরালে হবে না, এটাকে বডি থেকে বের করতে হবে এবং এটাকে বডি থেকে বের করার কাজ বা দায়িত্ব হচ্ছে লিভারের। সেজন্য বলা হচ্ছে কি একটা ডিপ ডিটক্সিফিকেশন। আমাদের মানে নর্মাল ডিটক্সটা কেন ইউনিক বা কেন বেশি সমাদৃত বা কেন মানুষ বেশি কনজাম্পশন করতেছে বা কেন মানুষ, এখন আমি যদি বলি যে শুধু কিডনিকে ডিটক্স করতেছে তাহলে তো হলো না, কারণ ও যদি কিডনিকে ডিটক্স করে কিডনি থেকে ও ক্ষতিকারক উপাদানগুলো ব্লাড দিল, তো ব্লাড থেকে তো ব্লাড লিভারে গিয়ে আমার ওয়াটার বের করতে হবে, তো ব্লাড দিলে আলটিমেটলি আমার কিডনিতে ডিটক্স করতে লাভই হলো না, কারণ হচ্ছে ও কিডনি লুমেন গুলো থেকে টক্সিকটাকে কি করলো বা কোলেস্ট্রলটাকে ব্লাড দিল, তো ব্লাড থেকে তো আবার কিডনিতে যাবে, তো আমার লাভ কি হইলো? কিন্তু এটা ব্লাড থেকে কিডনিতে যাওয়ার আগে ও লিভারের মধ্যে দিয়ে যাইতে হবে। তো লিভার যদি এটাকে মেটাবলাইজ করতে না পারে, লিভার যদি ফাংশন কম থাকে, কারণ সাধারণত আমরা জানি যে যাদের লিভারে প্রবলেম তাদের কিডনিতে প্রবলেম থাকে, এটা হচ্ছে একদম জানার কথা। কারণ হচ্ছে যার ডায়াবেটিস থাকে তার প্রেশার থাকে এরকমই। তো ও শুধু যদি কিডনির উপরে ফাংশন করতো তাহলে কেউ সম্পূর্ণ ক্লিয়ারলি কি ডিপ ডিটক্সিফিকেশন করতে পারতো না, যে আমাদের বডি থেকে ও শুধু লিপোফিলিক সাবস্টেন্সকে ব্লাডে দিল কিন্তু কি করতে পারবে না, ব্লাডে ঘুরে আবার কিডনিতে আসবে, তো আমাদের লাভ হইলো। সেক্ষেত্রে কি করে মেটাবলাইজিং অ্যাক্টিভিটিটাকেও বাড়ায় দেয়, যার ফলে হয় কি মানে লিভারের ফাংশনটাকে বাড়ানোর কারণে ওই যেটা আমাদের অ্যাস্ট্রন ফর্মেশনের জন্য দায়ী ওই প্রোডাক্টটাকে কি করে আমার বডি থেকে ও বের করে দেয়। এটা হচ্ছে কি আমাদের ডিটক্সের একটা ইউনিক জিনিস, যে লিভারের উপরে এট এ টাইম লিভারের উপরে কাজ করতেছে, কিডনির উপরে কাজ করতেছে, জিআইটির উপরে কাজ করতেছে, আবার আমার লাংয়ের উপরে কাজ করতেছে। এটা হচ্ছে একটা ইউনিক দিক। তারপর হচ্ছে নন মেটাবলাইট সাবস্টেন্সেস may appear in the gastrointestinal tract through the blood which may appear to the stool which we see as a specific color of a detox। আচ্ছা, তো যে লিপোফিলিক সাবস্টেন্সটা লিভার মেটাবলাইজ করতে যেটা কিন্তু ইউরিনে চলে আসে, যেটা আমরা দেখতেছি না, কিন্তু কিছু কিছু যেগুলো নন মেটাবলাইট যেগুলো মেটাবলিজম হচ্ছে না, এগুলো কি করে আমাদের জিআইটি থ্রু জিআইটির মাধ্যমে কি হয়, আমাদের জিআইটির মাধ্যমে হয় কি এটা স্টুল বা আমাদের যে মলমূত্র যেটা যাইতে পারে, যেটা আমরা কালার হিসেবে দেখি। ডিটক্স করার পরে যে আমরা একটা কালার দেখি, স্পেসিফিক কালার দেখি, যেটা মনে হয় কি একটা কালারটা বলে গেছি, ব্ল্যাক নাকি একটা কালার, যাই হোক ওই কালারটা হচ্ছে কি আমার নন মেটাবলিক সাবস্টেন্স যেটা আমরা স্টুলের মধ্যে দেখি, এবং এটা হচ্ছে কিডনি, এটা নন মেটাবলাইট, কিডনি থেকে রিঅ্যাবজর্পশন হয়ে এটা কি করতে পারে না, লিভার এটাকে মেটাবলাইজ করতে পারে না, তখন এটা হয় কি আমাদের স্টুলের মাধ্যমে এটা কি হয়েছে আমাদের বডি থেকে বের হয়ে যায়। এইভাবে হচ্ছে কি আমাদের কিডনি ফর্মেশনের মেকানিজম থেকে বা কিডনি ফর্মেশনের পসিবিলিটিটা অনেক বেশি কম হয়। যাদের কিডনি মানে হালকা পাতলা কিডনি ফর্মেশন হয়েছে তাদেরকে এটা রিমুভ করতে পারে, পাওয়ারটা থাকে, যেটা তাদের কিডনি স্টোনটা প্রাথমিক পর্যায়ে আছে, তাদের জন্য এটা হচ্ছে খুবই উপকার। হ্যাঁ, তো আরেকটা জিনিস, the major reasons of the kidney stones are many, মানে কিডনি স্টোন হওয়ার জন্য কিন্তু অনেকগুলো রিজন দায়ী, বাট ডায়াবেটিস এন্ড প্রেসার পেশেন্টস হ্যাভ a higher risk of kidney stone formation। কিডনি স্টোন হওয়ার জন্য অনেকগুলো রিজন দায়ী, কিন্তু যাদের ডায়াবেটিস এবং প্রেসার আছে তাদের কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, অনেক হাই। মানে এটা নরমাল পেশেন্টের চাইতেও ডায়াবেটিক বা প্রেসারের পেশেন্টের কিন্তু কিডনি স্টোন ফর্মেশন হওয়ার প্রবণতাটা অনেক বেশি। তো সেক্ষেত্রে কি করে কনজাম্পশন অফ ডিটক্স রিডিউস দ্য রিস্ক অফ ডায়াবেটিস এন্ড প্রেসার থ্রু হুইচ রিডিউস দ্য রিস্ক অফ কিডনি স্টোন। তো আমরা জানি যে কি আমাদের ডিটক্সটা ওই যে ডায়াবেটিসও প্রিভেন্ট করে, আবার প্রেসারও কি করে ব্লাড প্রেসারও প্রিভেন্ট করে। তো এটা ব্লাড প্রেসার ও ডায়াবেটিস প্রিভেন্ট করার মাধ্যমে তো আলটিমেটলি কিন্তু আমরা কিডনি স্টোন ফর্মেশনটা কি করতেছে প্রিভেন্ট করতেছে, কারণ
তাদের ডায়াবেটিস এবং প্রেশার আছে, তাহলে কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা হচ্ছে 50 বা 60% বেশি কম্পেয়ার টু নর্মাল পেশেন্ট থেকে ওদের 50% সম্ভাবনা বেশি। তো যখন আপনি রিডিউস করার পর যখন ডায়াবেটিস প্রেশার কন্ট্রোলে চলে আসবে, আলটিমেটলি আপনার কিডনি স্টোনটাও কন্ট্রোলে চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের ওভারঅল আজকের যে আমাদের আজকের আলোচনা, যে আমাদের ডিটক্সটা কিভাবে ওই যে কিডনি থেকে স্টোন ফর্মেশনটাকে প্রিভেন্ট করতে, সেটা হচ্ছে ওভারঅল। আমি আপনাদেরকে আজকে দেখাইলাম যে কি কিডনি স্টোন গুলো কি জিনিস বা এটা আসলে কাজ কি, তারপর হচ্ছে আমাদের মানে কিডনি ফাংশন যদি কলাপস করে কি কি সমস্যা হতে পারে, এবং কি কি কারণে কিডনি সিমটমস গুলো কি কি, এবং আমাদের নর্মাল ডোজ যদি খাই বা কনজাম্পশন করি বা আমরা নিই, সেক্ষেত্রে লিপোফিলিক সাবস্টেন্স গুলাকে কিভাবে কিডনি থেকে সরিয়ে দিয়ে লিভারের থ্রু বের করে দিচ্ছে। লিপোফিলিক সাবস্টেন্স যদি কিডনিতে আটকে থাকে, আপনার ক্যালসিয়াম অক্সালেট গুলো ওর সাথে গিয়ে দেবে, কিডনি ফর্মেশন করবে, আপনার লুমেন যেটা দেখালাম লুমেনটাকে ব্লক করে দিবে, আলটিমেটলি এটা 1 বছর বা 2 বছর পরে স্টোন হিসেবে দেখা দিবে। কিন্তু আপনি যদি ডিটক্সটা নেন তাহলে কি হবে, যেসব স্টোন প্রাথমিক পর্যায়ে আছে এগুলো ইউরিন দিয়ে বের হয়ে যাবে, আর হচ্ছে লিপোফিলিক সাবস্টেন্সটাকে বের করে দিয়ে ও ইয়া করবে। একটা যেটা মানে কনসার্ন অনেকের, যে মানে ডিটক্স করার পরে আমাদের স্টোনের মধ্যে কালার দেখা যায় না, এটা অনেকের কমপ্লেন যে কালার দেখা যায় না কেন। তো এখানে কিন্তু একটা ব্যাখ্যা আছে, ফিজিওলজিক্যাল ব্যাখ্যা আছে, যে আমাদের বডির মেইন পার্ট কিন্তু কিডনি, যেটা আমাদের ওয়াসেস ম্যাটেরিয়ালকে আমাদের বডি থেকে রিমুভ করতেছে। তাহলে আমাদের বডির 80 থেকে 90% মানে যে অপদ্রব্য কি আমাদের ইউরিনের মধ্যে দিয়ে যায়। কারণ ডিটক্স যখন করি তখন কিন্তু আমরা ইউরিন দিয়ে যে উপাদানগুলো বের হচ্ছে এগুলো কিন্তু আমরা কাউন্ট করি না বা দেখি না বা ডায়াগনোসিস করি না, আমরা দেখি অনলি স্টুলেটটা, স্টুল দিয়ে কিন্তু খুব কম পরিমাণ দেওয়া যায়। তো আমরা যদি স্টুলে যদি কালার না দেখি, তাহলে এটা আমাদের টেস্ট হওয়ার কিছু নাই, এটা হয়তো আপনার টক্সিনটা বা আপনার এটা হচ্ছে কি ওই যে আপনার ইউরিন দিয়ে গেছে, ইউরিন দিয়ে আমরা স্যাম্পল কালেক্ট করতেছি, যারা রিসার্চ করতেছি তারা কি যতবারে কি মানে ইউরিন স্যাম্পল তো কালেক্ট করে করে আমরা ডায়াগনোস করতেছি না যে ইউরিন দিয়ে কতটুকু কোলেস্টেরল গেল, ইউরিন দিয়ে কতটুকু ট্রাইগ্লিসারাইড গেল, বা ইউরিন দিয়ে কতগুলো যে এসডিএল বা এলডিএল গেল, এটা আমরা তো মেজার করতেছি না। তো সেক্ষেত্রে আমাদের যদি মানে স্টুলে যদি কালার দেখা না যায়, এটা চিন্তা হওয়ার কিছু নাই, আমাদের এটা হচ্ছে ইউরিন দিয়ে চলে যায় সাধারণত। তো এটা নিয়ে আমি আরো বিস্তারিত বলবো যে স্টুল দিয়ে না ইউরিন দিয়ে যায় কেন, কারণ হচ্ছে আমাদের মানে প্রধান কাজই মানে বডিকে ডিটক্সিফিকেশন প্রধান কাজই করা হচ্ছে কি আমাদের ইউরিন, কিন্তু এটা আমরা স্যাম্পল কালেক্ট করে করে আসলে এটা এতটা সম্ভব না আর কি। সেক্ষেত্রে আমরা স্টুলকে মানে জাস্টিফাই করে বা স্টুল দেখে আমরা বলি যে কতদূর মানে আমাদের ডিটক্সের এফেক্টিভনেসটা কতটুকু বা আমাদের কোন কোন ধরনের সমস্যা আছে। তো আমরা আজকে আলোচনা হচ্ছে এতটুকু, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ দেখা হবে। আশা করি সেম জিনিস আমরা আবার আপনাদের রিপিট করবো। কোনো সমস্যা থাকলে আমাকে কোয়েশ্চেন করতে পারেন বা ইমন ভাইয়ের মাধ্যমে করবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। চমৎকার চমৎকার, অত্যন্ত আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এমডি মুস্তাফিজ চৌধুরী, চমৎকার শেয়ারিং এবং অনেকগুলো ইনফরমেশন আসলে আমরা পাইছি। বিশেষ করে অনেকগুলো আলোচনা স্বাভাবিক আমরা বুঝবো না, হ্যাঁ বোঝার দরকারও নাই। এখানে আপনার আলোচনা যারা ডাক্তাররা আছেন, ডাক্তাররা অবশ্যই বুঝতেছেন, এবং আমরা যারা ইংলিশে দক্ষ, এখানে যারা ইংলিশে দক্ষ, ওনারা স্লাইড গুলো দেখলেই, স্লাইড গুলো পড়লেই কিন্তু আমরা একটা ধারণা করতে পারতেছি। তো এখানে ডাক্তাররা বুঝলেই হবে, কারণ ডাক্তাররাই পরবর্তীতে আমাদেরকে পরামর্শ দেবেন। তো আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আসলে এখানে উঠে আসছে, এবং আমি বিশ্বাস করি এমডি মুস্তাফিজ চৌধুরী যেভাবে প্রেজেন্টেশন দিচ্ছে, আমরা যারা ডিটক্স ব্যবহার করতেছি, হ্যাঁ আমরা অনেকাংশেই আমরা ক্লিয়ার হয়ে যেতে পারবো। আসলে প্রোডাক্ট বিক্রি করার